Hello, beautiful souls. Welcome to my channel Eternal Freedom and welcome to the first episode of my collaborative podcast with Turiya 5D, Stepping into Authentic Self. আমি মঞ্জরি আর আজ আমার সাথে আছে দেবর্ষী অফ তুরিয়া 5D. হাই দেবর্ষী। হাই মঞ্জরি। আমার মঞ্জরিটা জাস্ট আসে না, তোকে ছোটবেলা থেকে কলি বলে। হাই কলি। ইয়েস, আমি হলাম কলি আর তুই হলি শুভ, সেটাই বেটার। তো আমাদের লিসনাররাও জেনে যাবে যে কলি অ্যান্ড শুভ। যদি আমাদের ভালো নাম মঞ্জরি অ্যান্ড দেবর্ষী, কিন্তু আমরা একে অপরকে যেটা ডাকি সেটাতেই কমফোর্টেবল, তাই সেটাতেই আমরা ডেকে পুরো পডকাস্টটা বানাবো। অ্যান্ড দিস ইজ আওয়ার ফার্স্ট অ্যাটেম্প্ট ফর আ পডকাস্ট। রাইট, অ্যান্ড উই আর কাজিনস, অ্যান্ড আমি তোর থেকে বড়, রাইট? না আসো না, তুমি আমার থেকে বড় নও, আমি তোমার থেকে বড়, আমি তোমার দিদি, 15.5 ঘন্টার বড়, এটা সবসময় মনে রাখবি। ইভেন আফটার শেয়ারিং বার্থডে, এটা বোধহয় পৃথিবীতে প্রথম লোকজন যারা বলে কিনা 15.5 ঘন্টা একটা বড়, এটা কোনো বড় হলো? রাইট, না এটা কিন্তু একটা বিশাল অ্যাচিভমেন্ট আমার, মনে রাখবি, দিদি বলে ডাকবি। ওকে দিদি, বাট ইউনো আই থিঙ্ক আমাদের এখন ওটাকে স্টপ করে, যেটা নিয়ে আমরা কোনোদিন স্টপ করি না, আগে এগিয়ে যাওয়া উচিত। রাইট রাইট। তো লেটস বিগিন উইথ আওয়ার টপিকস। সো প্রথম পডকাস্টের জন্য আমরা ভেবেছি যে লেটস ইন্ট্রোডিউস আওয়ার সেলভস, তাই না? এবং আমাদের লিসনারদের কাছে আমাদের একটুখানি ক্ল্যারিটি দেওয়া যে আমরা কে, কেন, কি করতে এসেছি, অ্যান্ড হোয়াট ইজ দ্য পারপাস অফ আওয়ার পডকাস্ট। সো absolutely, let's start with you because you are my guest. Let's start with you. Oh my God, I'm honored in that case. All right. So, keeping formalities apart, আমি একটু আমার ব্যাপারে বলি। আমি দেবর্ষী। So, as a part of my living, I am a human capital consultant, যাকে বলা হয়, like I'm not an HR, but I'm part of learning and development. আমি একটা MNC-তে কাজ করি, to be specific consulting firm, and which is also my passion. তো ইনিশিয়ালি আমি ভেবেছিলাম শেফ হব, তো তার জন্য আমি হোটেল ম্যানেজমেন্ট করি। ইনিশিয়াল কিছু বছর আমি হোটেলে কাজ করি। বলবো না যে ভালো লাগেনি, অফকোর্স আই চুজ সামথিং লাইক which was my calling, and this is the 7th year of my professional journey. বাড়ি উত্তরপাড়া, কিন্তু কর্মস্থল যাকে বলে ব্যাঙ্গালোর, কিন্তু এখন have the flexibility for flexi working. তো শহরটা আমার লাইফ ব্যাঙ্গালোর আর কলকাতার মধ্যে চলে, মেজরিটি টাইম কলকাতা। অনেক বছর পর চান্স পাওয়া গেছে যে বাড়িতে থাকা যাক কিছুটা টাইম উইথ ফ্যামিলি, অ্যান্ড ডেফিনেটলি তার জন্যই আজকে আমরা রাত্রিবেলা রেকর্ড করছি এটাকে বসে, উইচ ওয়াজ পসিবল। হ্যাঁ, রাদার আমি বলবো যে তোর এই বাড়িতে থেকে কাজ করার যে অ্যাবান্ডেন্সটা, এটাও কি করে এলো, সেটাও আমাদের আজকের পডকাস্টের একটা সাব টপিক বলা যেতে পারে। সারপ্রাইজ। সো উইল গেট ইন টু দ্যাট লেটার, কিন্তু তার আগে লেট মি ইন্ট্রোডিউস মাই সেলফ। আমি মঞ্জরি। অলরেডি আমার ধারণা আমার লিসনাররা অলরেডি আমাকে চেনে বিকজ অফ মাই ভিডিওস ইউটিউবে। ইউ ক্যান ফাইন্ড মি ইন মাই চ্যানেল ইটার্নাল ফ্রিডম। সেই চ্যানেলে আমি অলরেডি আমার একটা ইন্ট্রোডাক্টরি ভিডিও বানিয়ে ফেলেছি, তাও এক্সক্লুসিভলি ফর মাই পডকাস্ট লিসনার্স। আমি মঞ্জরি সেনগুপ্ত, আমি শ্রীরামপুরে থাকি। শ্রীরামপুরটা কোথায় যারা জানে না তাদের জন্য বলি যে ইটস লাইক 1-1.5 ঘন্টার ডিস্টেন্স ফ্রম কলকাতা, এটা হুগলিতে আর কি। অ্যান্ড বাই প্রফেশন আই অ্যাম অ্যান অ্যাক্টর, ভয়েস আর্টিস্ট, অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি আই এম আ লাইফ কোচ। আর হ্যাঁ, শুভ একটা কথা বলতে ভুলে গেছে, ও অ্যাকচুয়ালি মাই বিজনেস পার্টনার। সো Oh yes, finally তাহলে তুই মানলি। Great. Yeah, so he is my partner in this coaching profession. তো গেস্ট বলাটা একটু বাড়াবাড়ি করে ফেলেছি প্রথমে। আমরা ঠিক করেছি যা কথা বলবো আজকে, লেটস বি জেনুইন, অ্যান্ড যাতে এটা তো যা মনে আসছে সেটাই বলতে চলেছি। So Koli, I have seen you struggling just few years back. I remember the girl যে too good in your academics in the sense, তারপর তুই ল পড়তে যাস খুব ভালোভাবে, you did your LLB, তারপর তুই জুডিশিয়ারির এক্সামস অ্যাপ্লাই করছিলি। ফার্স্ট অ্যাটেম্পটে আই রিমেম্বার ইউ ক্লিয়ারিং দ্য প্রিলিমিনারি, ইন দ্য সেকেন্ড অ্যাটেম্পট ইউ ওয়েন্ট টু দ্য ইন্টারভিউ, অ্যান্ড অফকোর্স তুই তখন চিন্তা করতিস, স্ট্রাগল করতিস, ভাবতিস, আমাকে বলতিসও যে আমার আর একটা অ্যাটেম্পট বাকি, আমার জীবন কী হবে। সো অ্যান্ড ইট সো হ্যাপেন যে তোর থার্ড অ্যাটেম্পটা লাগেইনি, ওভার চয়েস। তো এরকম কী হলো জিনিসটা, যেটা আমি জানি, বাট আমি চাই যে না আমাদের দর্শকরাও জানুক, শুনুক, লেট এম্পাওয়ার আওয়ার লিসনার্স অ্যাজ ওয়েল, লাইক উইথ ইয়োর জার্নি।
share with our listeners যে what made you feel to transform yourself? আজকে তুই যেটা ছিলি, যেরকম ফিলিংস তোর মধ্যে ছিল বা যেরকম ভাবে দুনিয়াকে দেখতিস, তার থেকে আজকে এত এম্পাওয়ার্ড, এত স্পন্টেনিয়াস, এত দারুণভাবে তুই যা করছিস, উইচ একটা এক্সাম্পল আমি নিজে সারপ্রাইজ হয়েছিলাম তো রিলস দেখে। তো রিলস আর তুই ইজ লাইক আদা আর কাঁচকলা। রাইট, হ্যাঁ ঠিকই। কিছুদিন আগের কথা মাত্র, যখন রিলস বানানোটা আমার কাছে খুব একটা বিগ ডিল ছিল। মানে আই ইউজ টু জাজ পিপল হু ইউজ টু মেক রিলস। মানে আমার মনে হতো যে রিলস বানানোটা খুব একটা বাজে ব্যাপার। মানে যাদের খেয়ে দিয়ে কোনো কাজ নেই তারাই রিলস বানায়, এবং তাদের লাইফে কোনো পারপাস নেই, তাদের পড়াশোনা করার নেই, তারা জীবনে কিছু হতে চায় না। তো অনেক পরে আমি এটা রিয়েলাইজ করেছি যে রিলস বানানোটাও লাইফের একটা পারপাস হতে পারে। যাই হোক, তো ব্যাক অ্যাট দ্যাট টাইম আই ইউজ টু জাজ মাই সেলফ, কারণ আমিও চাইতাম হয়তো রিলস বানাতে বা আমার অথেন্টিক ভার্সনটা সবার কাছে এক্সপ্রেস করতে, কিন্তু সেটা আমি করতাম না। তো সেটা কি করে শুরু হলো, লেট মি শেয়ার দ্যাট স্টোরি। 2017-এ আমি পাশ করেছি বিএলএলবি পাশ করেছি। ইনফ্যাক্ট ল পড়তে পড়তেই আমার একটা মাইন্ডসেট তৈরি হয়ে গিয়েছিল যে আমাকে জুডিশিয়াল সার্ভিস এক্সামিনেশনটা দিতে হবে, কারণ কোর্টে প্র্যাকটিসটা আমি কোনো দিনই প্রেফার করিনি। আমার সবসময় মনে হতো যে কোর্টে প্র্যাকটিস করাটা হয়তো আমি এনজয় করব না। মানে আমার মনে হতো কি যে অ্যাডভোকেট হয়ে আমি হয়তো ঠিকভাবে লোককে জাস্টিস দিতে পারবো না, যদিও জাজ হয়ে সেটা নিয়েও ডাউটফুল ছিলাম, কিন্তু তাও আমার মনে হতো যে অ্যাটলিস্ট আই উইল হ্যাভ দ্য পাওয়ার টু, মানে আরও হয়তো আমার জাস্টিস দেওয়াটা আমার হাতে থাকবে, আমার হাতে পাওয়ারটা থাকবে। তো আই ইউজ টু ফিল দ্যাট আই ডিজার্ভ বেটার, কারণ অ্যাজ আ জুনিয়র অ্যাডভোকেট যা আর্ন করা যায়, আমার মনে হতো শুধু আর্নিংই নয়, যেরকম স্টুডেন্টদের দেখতাম যারা অ্যাডভোকেসি করছে এবং সেটা থেকে টাকা কামাচ্ছে, আমার মনে হতো যে না, আমি বেটার কিছু ডিজার্ভ করি, ইন দ্য সেন্স দ্যাট আই এম আ বেটার স্টুডেন্ট। তো সেই জন্যেই আরও বেশি করে যাওয়া, যে ইন অর্ডার টু প্রুভ মাই সেলফ, ইন অর্ডার টু গেট দিস থিংস। অ্যান্ড দ্য এক্সাম ওয়াজ রিয়েলি চ্যালেঞ্জিং ফর মি, সেই জন্য আই চোজ দ্যাট। লোকের কাছে না আমি নিজেকে প্রুভ করার চেষ্টা করতাম, এবং জুডিশিয়াল সার্ভিস এক্সামটা আমার কাছে একটা ওই প্রুফ করার একটা মাধ্যম ছিল, যে এটা যদি আমি ক্লিয়ার করতে পারি তাহলে লোকের কাছে আমি প্রুভ করতে পারবো যে আই এম ভ্যালুয়েবল। যেরকম ধরো অনেকে মেবি কোনো জিনিস বা কোনো নিজের সেলফ ওয়ার্থটাকে দেখানোর জন্য বা প্রুফ করার জন্য, ভ্যালিডেশন পাওয়ার জন্য যেটা করে, যে যদি আমার কাছে একটা OnePlus-এর মোবাইল আছে আই এম ভ্যালিডেটেড, আর আইফোন আছে আই এম ভ্যালিডেটেড, সিমিলারলি বা এত টাকা ইনকাম করি আই এম ভ্যালিডেটেড। তো জুডিশিয়াল সার্ভিস ব্যাপারটাও আমার ঠিক তাই ছিল, যে এত টাকা ইনকাম করব, এরকম একটা রেসপেক্ট পাবো। সো দ্যাট মিনস আই এম সামওয়ান ভ্যালুয়েবল, তার মানে আমার একটা মূল্য আছে, আদারওয়াইজ আই এম নট ওয়ার্থি। সো মাই সেলফ ওয়ার্থ ওয়াজ ডিপেন্ডেন্ট অন দ্যাট, যে ওটা ক্লিয়ার করলে আমি বুঝবো যে ওকে, সো দ্যাট মিনস আই এম গুড এনাফ, মাই ডিউ রেসপেক্ট, আই উইল গেট মাই, ঠিক বলেছিস, আই উইল গেট মাই ডিউ রেসপেক্ট, আই উইল ফিল দ্যাট ইয়েস আই এম গুড এনাফ, I'll reclaim that power in the society, right, that I am worthy. Yes, exactly, একদমই তাই। That was the main purpose behind it, even though I did not agree back at that time. মানে তখন আমাকে এইসব বললে আমি একদমই মেনে নিতাম না বিষয়টা, এবং বলতাম যে না, দ্যাটস মাই ড্রিম অ্যান্ড অল, রাইট। তো বাট সত্যি কথাই, দ্যাট ওয়াজ দ্য মেন রিজন। লেটার অন আই রিয়ালাইজ যে কেন আমি এটার পেছনে দৌড়চ্ছিলাম, কেন আমি এটা করতে চেয়েছিলাম। তো সেকেন্ড টাইমে যখন আমি পেলাম না বলতে কি, মানে জাস্ট একটুর জন্যই পেলাম না, অলমোস্ট আই ওয়াজ অলমোস্ট সিলেক্টেড, জাস্ট একটুর জন্যে পেলাম না, তখন অবভিয়াসলি আই ওয়াজ রিয়েলি আপসেট অ্যান্ড ডেভাস্টেটেড। বাট অ্যাট দ্য সেম টাইম আমার এটাও মনে হয়েছিল যে অ্যাট এনি কস্ট, মানে এই এক্সামটার অ্যাকচুয়ালি 3টে অ্যাটেম্প্ট থাকে, তো থার্ড অ্যাটেম্প্টে আই ওয়াজ লাইক অ্যাট এনি কস্ট থার্ড অ্যাটেম্প্টে আমাকে পেতেই হবে জিনিসটা। মানে থার্ড অ্যাটেম্পটে যদি আমি ক্লিয়ার করতে না পারি তাহলে আমার আর কোনো ভ্যালুই থাকবে না। ব্যাপারটা ওটাই, যে মানে অ্যাকচুয়ালি ভ্যালু, ওই সেলফ ওয়ার্থটা, মানে মাই সেলফ ওয়ার্থ ওয়াজ কমপ্লিটলি ডিপেন্ডেন্ট অন দ্যাট। এক্স্যাক্টলি, এটার ব্যাপারে আমি অলরেডি ভিডিওতে বলেছি, তাই জন্য একটু ছোট্ট করে বলছি এখানে, যে 2018 সালে আমি যখন জুডিশিয়াল সার্ভিসের জন্য প্রিপেয়ার করছিলাম, তখনই আমি এত ডেসপারেট ছিলাম এক্সামটা ক্লিয়ার করতে, যে আমি ইউটিউবে সার্চ করা শুরু করি যে কী করে, এবং এক্সামটা না প্রচুর জিনিসপত্র মনে রাখতে হতো, মানে প্রচুর থিওরিজ মনে রাখতে হতো। মনে আছে আমার তোর নোটস, তোকে আমি একটা হাতে যাতে লিখতে প্রচুর হতো না, একটা তোকে টুলও সাজেস্ট করেছিলাম, যেটা থাকে জিমে, বারবেল টাইপের, যেটা দিয়ে যাতে ওই হাতে ফ্লোটা আসে, তাড়াতাড়ি লিখতে পারি। ওটা তো দেখি এখন ধুলো খেয়ে পড়ে আছে পাশের ঘরে।
ইয়া রাইট। তো যাই হোক, হাস না, তো যাই হোক একদমই তাই। তো তখন আমি লিটারালি করতাম ওটা, যে আমাকে হাতে স্পিড বাড়াতে হবে ভাই। Agreed. হ্যাঁ, তো তো আমি এক্সামটা ক্লিয়ার করার জন্য খুব ডেসপারেট ছিলাম। তো 2018 সালে তখন আমি সেকেন্ড অ্যাটেম্প্ট কি, তখন আমি ফার্স্ট টাইমও এক্সামটা দিইনি, কিন্তু তখন থেকে আমার মাইন্ডসেট ক্রিয়েট হয়ে যায় যে এই এক্সামটাই আমার মানে লাইফটাকে পুরো ডিটারমাইন করবে, যে আমার লাইফে মানে আমি সাকসেসফুল হব কি হব না ডিপেন্ডস কমপ্লিটলি অন দিস, ঠিক আছে, অন দিস এক্সামিনেশন। তার আগে আমি কোর্টে যেতাম, প্র্যাকটিস করতে করতে জুডিশিয়াল সার্ভিসের জন্য প্রিপারেশন নিতাম। তো 18 সালে আমি কোর্টে যাওয়া স্টপ করে দিই, পুরোপুরিভাবে ফোকাস করি এই এক্সামটা প্রিপেয়ার করার জন্য। তো তো সেই সময় আমি ইউটিউবে সার্চ করা শুরু করি যে কেমন করে এই এত মানে সিলেবাস ছিল হিউজ, মানে সমুদ্রের মতো। তো আমি ইউটিউবে সার্চ করা শুরু করি কীভাবে আমি সমস্ত পড়াশোনাগুলো কী করে বেটার মনে রাখতে পারি। আমি অনেক রকম প্র্যাকটিসও শুরু করেছিলাম, ওই ভিডিও থেকে জানতে পারি ব্রেনের ক্যাপাসিটির ব্যাপারে। তো সত্যি কথা বলতে কি আমাদের ব্রেনের মাত্র কয়েকটা পার্ট আমরা ইউজ করি, ম্যাক্সিমাম পার্টটা আমরা ইউজ করি না, বাই ডিফল্ট চলে। হ্যাঁ, বাই ডিফল্ট চলে অন অটো পাইলট। তো ওই ভিডিওটায় আর কি একজন বেশ জ্ঞানী একজন ব্যক্তি হ্যাঁ বলেছিল যে কেমন করে তুমি ব্রেনের সমস্ত মানে ব্রেনের ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে কীভাবে ইউজ করতে পারবে এবং কেমন করে তার ফলে তুমি সব কিছু মনে রাখতে পারবে, কারণ ব্রেনের ক্ষমতা আছে সব কিছু মনে রাখার। তো আমি খুব দেখে ইন্টারেস্টেড হই। তারপরে আরও একটা ভিডিও থেকে জানতে পারি যে বিভিন্ন প্র্যাকটিসের ব্যাপারে, ভিজুয়ালাইজেশন, এক্সারসাইজিং, হ্যাঁ, তো অ্যাফার্মেশনস, মেডিটেশন, এটসেট্রা, রাইটিং, রিডিং, এই সমস্ত আমি মর্নিং রুটিন, একটা 5-6টা জিনিসের মর্নিং রুটিন আমি ফলো করা শুরু করি। কিন্তু সত্যি কথা বলতে কি কিছুদিন করার পরেও আমি এটা বেশি দিন কন্টিনিউ, কয়েক মাস করেছিলাম, হয়তো 3-4 মাস মতো করেছিলাম, তারপরে আমি কিন্তু এটাকে কন্টিনিউ করতে পারিনি, যদিও আমি খুব কমিটেড পার্সন বলে 4 মাস টেনেছিলাম। কনসিস্টেন্সি ইজ এ থিং, যেটা মেবি ছোটবেলা থেকে আমাকে তোর এক্সাম্পল দেওয়া হতো। হ্যাঁ, রাইট। সো আমি ওই মোটামুটি 4 মাস মতো হয়তো টেনেছিলাম, কিন্তু তারপরে আর ওটা টানতে পারিনি। তারপরে অনেক কিছু ঘটে, এক্সাম দিই, তারপরে তো বললাম অলরেডি গল্প আছেই আমাদের, আরো পরবর্তী পডকাস্টে ডেফিনেটলি একটা করে গল্প আসবে। বাট আমার এটুকু মনে আছে তোর এই জিনিসগুলো হালকা হালকা এই কারণে আমার মনে থাকে, কারণ আমি তখন 18-19 ঘন্টা করে কাজ করতাম, আর আমরা আলাদা আলাদা থাকতাম সিটিতে। সো আমার পোস্টিং এরকম ছিল যে এভরি 6 মাসে আমার রেজর্ট চেঞ্জ হয়ে যেত, যেখানে তখন তো আমি হোটেলে, রাইট, রিমেম্বার, ওটা ডেস্টিনেশন যেটা লোকেদের কাছে ঘুরতে যাওয়ার জায়গা হতো, ওটা আমার সো কল্ড রণভূমি ছিল, কর্মক্ষেত্র। অ্যান্ড দেখা সাক্ষাৎ তো হতো না, হওয়ার থাকলেও এ হতোই না, আলাদা আলাদা এতে ছিল, এবং আমাদের অলমোস্ট সম্পর্ক মানে ছিল না বলতে গেলে, পুরো কাট অফ। হ্যাঁ, সেই মানে আমি তোকে কল করলে তুই কল ব্যাক করিস না, তুই কল করলে আমি বিজি, মানে কথা হলেও শুধু স্ট্রাগলের কথা, যে উফ বাবা আমি পড়তে পাগল। ছিল না বল, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট ইট, ইট ওয়াজ স্ট্রাগল। Yeah, we used to struggle work very like, hard, we used to very hard live with that fear কি হবে কালকে, একদমই তাই। এবং দেখা হলে আমরা ওই আলোচনা যে কি বড় হয়ে গেলে ব্যাপারটা এরকম হয়ে যায়। ছোটবেলার দিনগুলো কত মজাদার ছিল, কত খেলতাম, যে হঠাৎ যেই ক্লাস 10-12টা স্পেশালি পাস হয়ে গেল, তারপরে কি লাইফ চেঞ্জ হয়ে গেল, কোথায় গেল সেই টাইমটা, আর ওই টাইমটার কোনোদিন ফিরে আসবে না। Obviously I'm glad কি এটা একটা আজকে দাঁড়িয়ে এই জায়গাটাতে আমরা এটা নিয়ে হাসতে পারছি। হ্যাঁ, আর মনে হচ্ছে না ঘুম ভেঙে গেছে। ঠিক একদমই তাই। এবং সত্যি কথা বলতে কি প্রচুর মানুষ এই ধ্যান ধারণা নিয়েই বাঁচছে। আমাদের পারপাসটা হলো মানুষকে জাগানো। তার আগে আমরা তো বল যে এটা আমাদের কিভাবে হেল্প করেছে। অবশ্যই আমাদের ঘুমটা ভাঙিয়েছে, সেটা তো অবশ্যই বলবো। আর এটা প্রথমবার কেউ ঘুম ভাঙিয়েছে কিন্তু রাগ হয়নি সেই ঘুম ভাঙানোতে, বললাম না, কারণ আমি খুবই ঘুম কাতুরে টাইপের মানুষ, যে একটু 9টা-10টা অবধি ঘুমাতে তো খুবই ভালোবাসে, আর শীতকাল হলে তো কোনো কথাই হবে না, লেপের থেকে বার আমার। কিন্তু তাও এই ঘুমটা ভেঙে তোর কোনো দুঃখ হয়নি? এই ঘুমটা ভেঙে আই এম গ্ল্যাড যে ঘুমটা ভেঙেছে, ব্লেসড, ফিলিং গ্রেটফুল। ইয়েস, একদমই তাই। 21 সালের রেজাল্টে যখন দেখলাম আমি পেলাম না, মানে একটুর জন্য পেলাম না, তখন একটা ভিকটিম মাইন্ডসেটের মধ্যেই ছিলাম, এবং ওইখান থেকে কোর্টে প্র্যাকটিস, এটাই মেনে নিয়েছিলাম যে কোর্টেই প্র্যাকটিস করব, আর কি করব, থার্ড অ্যাটেম্পটে চেষ্টা করব। তো আর আলটিমেটলি যদি ক্লিয়ার করতে না পারি, কোর্টে প্র্যাকটিস করেই আমার সারা জীবনটা কাটবে। তো যাই হোক, তারপরে ওয়ান ফাইন মর্নিং ভিডিওতেও আমি শেয়ার করেছি নিজের ব্যাপারে, এটা আর বেশি হাজাচ্ছি না, কিন্তু ছোট্ট করে বলতে ওয়ান ফাইন মর্নিং একজন লাইফ কোচের সাথে আমার মানে খুব
উইয়ার্ডলি, খুব অদ্ভুতভাবে ফেসবুকে স্ক্রোল করতে করতে আমি একটা লাইফ কোচিং প্রোগ্রামের ব্যাপারে জানতে পারি। এবং আমি, যদিও আই ওয়াজ নট রেডি, মানে আই ওয়াজ লাইক, আমার কাছে প্রথমত তো ছিল না টাকা যথেষ্ট করার মতো, না ছিল টাকা, না ছিল কিছুই ছিল না, মানে মাইন্ডসেটও ছিল না। আই ওয়াজ লাইক যে হ্যাঁ এসব করে কী হবে, মানে, এবং লিটারালি আই ওয়াজ ফিলিং যে এটা আমার সাথে চিটিং হচ্ছে ভাই, আমার লিটারালি বাজে বকে লাভ আছে, মানে আমার মনে হচ্ছিল যে এসব হয় না, এসব ভাঁওতাবাজি, এসব ঢপবাজি, এসব হয় না। আমাকে প্রথমত কে না কে, চিনি না জানি না, পুরো মানে ওই স্ক্যাম যাকে বলে, মানে ঠকিয়ে মাথায় হাত বুলিয়ে টাকা নিয়ে নেওয়ার ধান্ধা। আলটিমেটলি আমি সাইন আপ করতে এক প্রকার তখন বাধ্যই হয়েছিলাম, যে মানে এত একটা দ্বিধা থেকে Let me take the leap of faith. Yeah. Just do it, see. টু বি অনেস্ট ইট ওয়াজ নট লিপ অফ ফেথ, মানে Okay. আই ওয়াজ, মানে অ্যাজ ইফ ওরা মানে কনভিন্স করেছিল You got আমাকে, brainwashed. ইয়া কাইন্ড অফ লাইক দ্যাট। আমার ক্ষেত্রে, তোর ক্ষেত্রে যদিও ব্যাপারটা লিপ অফ ফেথই ছিল, আমার ক্ষেত্রে একদমই লিপ অফ ফেথ, বিকজ ইউ হার্ড ইট ফ্রম সামওয়ান ইউ ট্রাস্ট, তুই আমার থেকে জেনেছিলি, কিন্তু আমি তো আর কোনো মানে ট্রাস্টওয়ার্দি পার্সনের থেকে জানিনি না। সো আমার কাছে ব্যাপারটা খুবই আর কি ছিল যে I get it. আমার ব্রেন ওয়াশ হচ্ছে। তো যাই হোক, কিন্তু প্রোগ্রামটা শুরু হওয়ার মোটামুটি মাসখানেকের মধ্যেই আমি এটা রিয়েলাইজ করি যে অত্যন্ত একটা ঠিক ডিসিশন নিয়েছি। মানে যদিও সত্যি কথা বলতে কি প্রথম আমি বুঝতে পারতাম না কি হচ্ছে, কেন হচ্ছে, কি করছি না করছি, কিন্তু আই ইউজ টু লাভ দ্য জার্নি, মানে ভালো লাগতো যে বিষয়টা। আস্তে আস্তে মানে নিজেকেই বদলানো শুরু করি, মানে উইথ দ্য হেল্প অফ দ্য প্রোগ্রাম আমি ধীরে ধীরে নিজে বদলে উঠি। ধীরে ধীরে মানে চোখের সামনে যে ইলিউশনটা ছিল, যে পর্দাটা ছিল, যে মিথ্যের পর্দায় বিশ্বাস করে জীবনটা কাটাচ্ছিলাম, হঠাৎ করে না আস্তে আস্তে যেন চোখের সামনে থেকে সেই পর্দাটা সরতে থাকে, এবং আমি স্টার্টেড টু সি লাইফ অ্যাজ ইট ইজ। মানে ওই যে লাইফকে মনে হতো যে উই আর নট সেফ হিয়ার, মানে সবসময় সবাই আমাকে ঠকিয়ে নিয়ে যাবে, সবসময় আমাকে সবাই কষ্ট দেবে, এবং সবসময় খারাপ হয় আমার সাথে, এবং এটা কোনোদিনও বদলাবে না, ওয়ার্ল্ড ইজ আ ভেরি আনসেফ প্লেস, এটাই মনে হতো। এবং আমাকে নিজেকে প্রুভ করতে হবে, নিজের কেরিয়ার সেটেল করতে হবে, সবাই সবসময় আমাকে জাজ করে, এইভাবে মানে এই যে ধ্যান ধারণাগুলো থেকে আস্তে আস্তে বেরোতে শুরু করলাম, এবং বুঝতে শুরু করলাম যে এগুলো শুধুই ধ্যান ধারণা ছাড়া কিছুই নয়, এগুলো শুধুই একটা মিথ্যে বিশ্বাস ছাড়া কিছুই নয়, সেটা বুঝতে শুরু করলাম। এবং আস্তে আস্তে নিজের ডিজায়ারকে, নিজের ভালো লাগাকে, নিজের ইচ্ছাকে মর্যাদা দেওয়া শুরু করলাম। আগে কি হতো, আগে লোকের ভ্যালিডেশনের উপর বেস করে নিজের ডিসিশনটা নিতাম, লোকের ভ্যালিডেশনের উপর। তো রিল বানানোটাও কিন্তু ওইখান থেকেই, যে আই স্টার্টেড টু রিকগনাইজ মাই ডিজায়ার্স অ্যান্ড অ্যাকসেপ্ট মাই ডিজায়ার্স, স্টার্টেড টু অ্যাকসেপ্ট মাই সেলফ এক্স্যাক্টলি অ্যাজ আই অ্যাম। এবং সেইখান থেকে আই স্টার্টেড মেকিং রিলস, মানে আই স্টার্টেড টু আন্ডারস্ট্যান্ড দ্যাট ইটস ওকে, আই এম অ্যালাউড টু ডু ইট। তো যাই হোক, এইসব বানাতেই তো একদিন তোর সাথে ফোনে কথা হয়, তাই না? এবং সত্যি কথা বলতে কি, ব্যাক অ্যাট দ্যাট টাইম না আমি এইসব ব্যাপারে কারোর সাথে শেয়ার করতাম না, মানে খুব মনে হতো যে তখন ওই মানে আস্তে আস্তে অবশ্যই বেরোচ্ছিলাম খোলসটা থেকে, তাও মনে হতো যে সবাই আমাকে জাজ করবে, সেই জন্য এসব ব্যাপারে জেনারেলি শেয়ার করতাম না। বিকজ তোর সাথে শেয়ার করেছিলাম কারণ আমাদের সেই ছোটোবেলার বন্ডিং, মানে কোন কুক্ষণে বলবো না সুক্ষণে বলবো আমি জানি না, তুই আমাকে একদিন কল করলি, আর আমার হঠাৎ মানে তাও অনেকক্ষণ কথা বলার পর বলেছিলাম, মনে করে দেখ অনেকটা, হ্যাঁ, আর তুই ভাবছিলি যে, আমি তোকে বললাম যে আমি তোকে একটা খবর দেবো, তুই হয়তো শুনে সারপ্রাইজ হয়ে যাবি। আমি তোর সাথে কোভিড ওয়েভের তখন সেটাই হয়েছে, তুই ওই ওয়েভে ভেসে যাচ্ছিস। হ্যাঁ, রাইট। তো যাই হোক, তারপরে তো আলটিমেটলি আমি ভেবেছিলাম তুইও বিয়ে করছিস। একদমই তাই। তো ব্যাক অ্যাট দ্যাট টাইম আই টু জাজ গেটিং ম্যারিড। যাই হোক, প্রচণ্ড আশ্চর্য ঘটনা যে আমি তোকে বলি পর্যন্ত নেই যে তুই কোর্সটা কর। হোয়াট মেড ইউ সাইন আপ ফর দ্যাট প্রোগ্রাম? মানে আমি তো না হয় লাইক কনভিন্সড হয়েছিলাম, ওরা আমাকে এক প্রকার কনভিন্স করেছিল, তুই তো নিজে যেচে লাফাতে গেলি, কি ব্যাপারটা কি হলো তোর? সত্যি বলতে আমার সময় এসেছিল এটা করার। রাইট, আমার সময় এসেছিল ভাই। আর আমার সময় এসেছিল অ্যাজ লাইক আমরা প্রায় সব কিছুই আমাদের এক সময় হয়, রাইট ফ্রম বার্থ টিল ডেথ, রাইট? সো না, জোকস অ্যাপার্ট, প্যান্ডেমিকের টাইমটা ওয়াজ অ্যান আই ওপেনার ফর এভরিওয়ান। আজকে হয়তো অনেকে ফেস করেছে যেই সময়টা, ইটস নট অনলি প্যান্ডেমিক, বাট ওই টাইমে একটা রিবুট হয়। I myself had lost jobs and I was not happy in my relationship. I had a tough phase during that time. And not only that time, my idea of relationships, human values, সব কিছু খুব আলাদা ছিল,
রাইট, যেটা কি ছিল, যেটা তুই কিছুক্ষণ আগে বলছিলি যে ইট ওয়াজ মোর অ্যাবাউট এক্সটার্নাল ভ্যালিডেশন রাদার দ্যান নিজেকে নিজের ওপর অ্যাঙ্কার করে বা নিজের ডিজায়ার্সগুলোকে চিনতে পারতাম না যে অ্যাকচুয়ালি আমি কী চাই। ঢাকা পড়ে যেত, পিপল প্লিজিং। আমি একটা হসপিটালে কাজ করতাম সেই সময়টাতে, অ্যান্ড আই ইউজ টু ফিল ভেরি ডিপ্রেসড সিইং লাইক পিপল ডাইং এভরি ডে, অ্যাম্বুলেন্সেস রানিং আউট এভরি টাইম, অ্যান্ড টেকনিক্যালি প্রচুর লোক কাঁদছে ওখানে বসে। আর so it was like very overwhelming for me at that particular point of time. Plus সেই সময় I was in a phase of a relationship trauma. তখনকার পার্টনার অফকোর্স তাতে real things were not going great, and এরম Not ওয়ার্ডস আছে, going great or going worst? ওকে চলো ঠিক আছে, let me be genuine, it was going worst, and I was given a statement saying কি আগে তো যোগ্যতা কর, তারপর তো তুই আগের কথা ভাববি। সো দ্যাট ওয়ার্ড যোগ্যতা ওয়াজ ভেরি মাচ এত হার্ড যে আমি ওই যোগ্যতা লিখে ঘরে টাঙিয়ে রেখেছিলাম। Oh my God. হ্যাঁ, একটা কাগজে। আই স্টিল রিমেম্বার। সো এরকম একটা ফেজের মধ্যে যখন থাকা যায়, তখন তোর ওই প্রোগ্রামটা ওয়াজ মেবি তোর দেখে হয়তো মনে হয়েছিল, বাট তোকে আমি তখন সেই মুহূর্তে বলতে পারিনি যে ইভেন আই নিড দ্যাট। আমার মনে হয়েছিল যে ইট ইজ আ গেটওয়ে। আমি সেই আমলে দিনে 20টা করে সিগারেট খেতাম, থিঙ্কিং কি দিস ইজ মাই সলিউশন। অ্যান্ড আমি এটাতে খুব কুললিও বলতাম যে ইফ আই থিঙ্ক অফ কুইটিং আ সিগারেট আই নিড ওয়ান মোর। আমার মনে হয় তুই রিলেশনশিপ ট্রমা একটা ছোট্ট ওয়ার্ড ইউজ করে তোর ওই অত বড় ঘটনাকে মানে একটা ছোট্ট ওয়ার্ডের ভেতর তুই বলাটা একদম ঠিক কাজ করলি না। কারণ আমার মনে হয় তুই যদি এটা শেয়ার করিস লোকের সাথে, লোকেও বুঝতে পারবে কোথা থেকে তুই কোথায় এসেছিস। সো প্লিজ শেয়ার ইউর স্টোরিজ ক্লিয়ারলি। রিলেশনশিপ ট্রমা, আজকে যে ধর কথাটা আমি তোকে একটা ওয়ার্ডে বললাম, একটা টাইমে মাই লাইফ ওয়াজ অ্যাবাউট টু এন্ড বিকজ অফ বিং ইন আ স্টেট অফ শক বলতে পারিস, বা বিং ভেরি আনকমফোর্টেবল। আমার দুখানা ফেইল্ড রিলেশনশিপ সো কল্ড। তো সেই পার্টিকুলার টাইমটাতে একটা রিলেশনশিপ ধর আমার এন্ড হয়েছে, 5 ইয়ার্সের রিলেশনশিপ। কোভিডের সময় আই লস্ট মাই জব অ্যান্ড দ্য পার্সন ওয়ান্টেড টু গেট ম্যারিড। কি আমাকে টাইম দেওয়া হয় যে এই বছর বিয়ে থা না করলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভালো যাবে না। অ্যান্ড তখন তোর বয়সটা কত ছিল? আই ওয়াজ 24 মাই গড। অ্যারাউন্ড দ্যাট টাইম। তো যাই হোক, সো 24 ইজ টু লেট, আই শুড হ্যাভ গট ম্যারিড বাই 21 বলা ছিল। স্পেশালি যেই সময় তোর সাথে আমার কথা হয় 2021 সালের অ্যারাউন্ড নভেম্বর মাস, ওয়েন ইউ আর অলরেডি লাইক অ্যারাউন্ড 6 months ইন্টু দ্য প্রোগ্রাম ইন ইউর জার্নি। আমার লাইফে আবার একটা পোটেন্সিয়াল রিলেশনশিপ আছে। তো ব্যাপারটা কিরম মতো বলতো যে একটা রিলেশনশিপ গেল, কিছুদিন ওটার ইম্প্যাক্ট কমলো না বা এলো না, ওটার দুঃখটার থেকে বাঁচার জন্য আই ইউজ টু অটোমেটিক্যালি আবার একটা গেট ইন্টু রিলেশনশিপ। রাইট রাইট, মানে ইট হ্যাজ নেভার হ্যাপেন্ড দ্যাট সিন্স 2010 to 2020 I was single. I was in a relationship. ঠিক। Always like with two different people. At that point of time, again, আমি দেখতাম যে initial so-called the honeymoon phase of the relationship is absolutely smooth. নাইস হানিমুন ফেজ। তখন মানে খুব তাড়াতাড়ি কিছুদিন গেলেই ফেসবুকে ইন আ রিলেশনশিপ উইথ ওয়ালা স্ট্যাটাস উঠে যেত, বা ধর কোনো ছবি টবি আপলোড হয়ে যেত, তোকে বলা হয়ে যেত ইন দ্য সেন্স। আর তো ইয়া, অ্যান্ড আই কুড ফিল তোর সাথে যখন কথা বলছি আরেকটা ওরকম রিলেশনশিপ ইজ আবার কাটবে, লাইক কাটতে চলেছে আর খুব ভালোভাবে। কারণ হচ্ছে যে ধর আমার সাথে রিলেশনশিপ আর সে ম্যাট্রিমোনিয়াল সাইটে অ্যাকাউন্ট খুলে দিব্যি ছবি টবি তুলে পোস্ট করছে। তো তখন লাইক এটা আলটিমেটলি আমি কি গাধা যে আমি কী করছি। বাট এইটা লাইফে প্রথমবার হয়েছিল, এই সাহসটা পেয়েছিলাম যে নো দিস ইজ নট নর্মাল, যে যে তোমাকে কিছুর জন্য এটা ট্রানজাকশনাল হওয়াটা ইটস নট নর্মাল, অ্যান্ড আই ডোন্ট ডিজার্ভ টু বি ট্রিটেড দিস ওয়ে। I like who can stop this being like every time I being victimized and I being treated badly, or I being the victim, who can stop it? Do I always have to meet people যারা এরকম আমার সাথে কোনো ভালো মেয়ের কি হতে পারে না? এটা ডিসিশনটা কে নিত? তখন রিয়েলাইজ করি যেটা আমি নিতাম অনেকদিন পরে তার যদিও, কিন্তু আমার তখন এটা মনে হয়েছিল যে তোর এই প্রোগ্রামটা will be a life changing thing for me, and it's my last train. जब we met সিনেমাটা দেখেছিস তো, যে ট্রেন ছুট রাহা হ্যায়,
তো আমার মধ্যে ওরকম একটা কলিং আসতো, আমার হাত থেকে টাইম চলে যাচ্ছে। আই হ্যাড লেফট মাই হাই পেইং জব or a good potential career wala job and came back to my hometown just to be with my partner. But that was not a consciously taken good decision, I would say. I don't blame anyone. It was me who chose that. And again the same, যে 2020-তে যেটা নিয়ে যেই রিজনটার জন্য ব্রেকআপ হলো, আবার 2021-এ ওরকম একটা পটেনশিয়াল রিলেশনশিপ উইচ ইজ অ্যাগেন এট আ ভার্জ অফ এন্ডিং। তো আই এম লাইক দিস টাইম আই এম ডান। লাইক আর ওই এনার্জিটা নেই যে আবার করে একটা হানিমুন ফেজে গিয়ে বসো। অ্যান্ড আই জাস্ট সাইন্ড আপ, অ্যান্ড বেসিক্যালি দ্যাট ওয়াজ দ্য রিজন ওয়াই আই সাইন্ড আপ। টাকা পয়সা, আর্নিং, এগুলোকে সবকে আলাদা আলাদা চোখে দেখতাম সেই সময়, কিন্তু আমার সেই যে কোনোটার সাথে কোনোটার রিলেশন মানে কোনো সম্পর্ক নেই একটা একে অপরের সাথে। টাকা পয়সা আলাদা, রিলেশনশিপ আলাদা, অফকোর্স আলাদা। তারপর ধর প্রফেশনাল লাইফ, পার্সোনাল লাইফ আলাদা আলাদা, রাইট। হ্যাঁ, হয়তো শুনে আমারও ঠিক এরকমই ডিফারেন্স লেগেছিল। হেলথ আলাদা, হেলথ তো আলাদা ব্যাপার, বাবা পুরো আলাদা। হাসপাতাল আছে, ডাক্তার আছে, সবকিছু আছে। সেই হেলথ নিয়ে আবার কি কথা হচ্ছে? আমরা ডাক্তার, তুই উকিল আর আমি শেফ, সেটাতে কোনো সম্পর্কই নেই। না, কাশ ইফ নট। আস্তে আস্তে আমরা রিয়েলাইজ করি যে সবকটাই ইন্টারকানেক্টেড। দ্যাট ওয়াজ the beginning of me taking right decisions, and I'm proud of it now. And I'll always be. Otherwise today I wouldn't have realized what a genuine and grateful and an abundant relationship is all about. Right. Actually we are both very proud of ourselves and each other. মানে এটা যদি না করতাম তাহলে ওইভাবেই বেঁচে থাকতাম সারা জীবন ভিকটিম মোডে। জায়গায় নেই, আমাদের টাইম ছিল, একদম আমাদের টাইম এসে গেছিল। আমি জানি আমাদের লিসেনারদের মধ্যেও অনেকেরই টাইম এসে গেছে। ডেফিনেটলি, নাহলে এই আইডিয়াটাই আসতো না যে আমরা একটা পডকাস্ট বানাই। অ্যাবসলিউটলি। আর যদি তুমি এই পডকাস্টটা শুনে থাকো তাহলে আই এম শিওর তোমারও টাইম এসে গেছে, নইলে এরকম একটা পডকাস্ট তো তোমার শোনার কথা নয়। আর যদি এত দূর অবধি শুনে থাকো, এক্স্যাক্টলি, তাহলে তো অবশ্যই ইটস টাইম। যদি আমাদের এই পডকাস্টটা শুনে কিছু মনের মধ্যে কিছু ক্লিক করে থাকে বা মনে হয়ে থাকে যে উই অলসো ওয়ান্ট টু বি ইন আ জার্নি লাইক দ্যাট অ্যান্ড উই অলসো ওয়ান্ট টু চেঞ্জ আওয়ার লাইফস অল টুগেদার, এরকম যদি একটা ভেতর থেকে কলিং চলে আসে, আমি বলবো যে নিজেকে আটকে না রেখে contact us. We are everywhere, like in Facebook, in Instagram. So don't forget to reach out to us. Our happy awakening. Happy awakening.